হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। উত্তর: সমুদ্রের বিপুল জলরাশি যখন নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে অনুভূমিক আকারে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তখন ওই প্রবাহমান জলরাশিকে সমুদ্র স্রোত বলে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি হল: 1 নম্বরে বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহগুলি সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরে জলরাশিকে নিজের প্রবাহের দিকে চালিত করে। এইভাবে নিয়ত বায়ুপ্রবাহগুলি সমুদ্র স্রোতের সৃষ্টি করে। উদাহরণ: যেসব স্থানে আয়ন বায়ু প্রবাহিত হয় সেখানে পূর্ব পশ্চিম দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। আবার যেসব স্থানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় সেখানে সমুদ্র স্রোত পশ্চিম পূর্ব দিকে প্রবাহিত হয়। 2 নম্বরে পৃথিবীর আবর্তন। পৃথিবী তার নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করার ফলে যে কোরিওলিস বলের উৎপত্তি হয় তার প্রভাবে সমুদ্র স্রোত সোজা পথে প্রবাহিত হতে পারে না। ফেরেলের সূত্র অনুসরণ করে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। উদাহরণ: উপসাগরীয় স্রোত আবর্তন গতির প্রভাবে ডান দিকে বেঁকে উত্তর আটলান্টিক স্রোতের সৃষ্টি করে। সমুদ্র জলের উষ্ণতার তারতম্য। নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে বেশি উষ্ণতার জন্য সমুদ্র জল বেশি উষ্ণ হয় এবং বাষ্পায়ন বেশি হয়। এই উষ্ণ জল হালকা বলে সমুদ্রের উপরের অংশ দিয়ে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত রূপে শীতল মেরু অঞ্চলের দিকে বয়ে যায়। জলের এই শূন্যতা পূরণের জন্য তখন মেরু অঞ্চলে শীতল ও ভারী জল সমুদ্রের তলদেশ দিয়ে নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের দিকে অন্তঃস্রোত রূপে বয়ে যায়। এইভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 4 নম্বর পয়েন্ট: সমুদ্র জলের লবণতা তারতম্য। সমুদ্র জলের লবণতার পরিমাণ কোথাও বেশি কোথাও কম। কম লবণাক্ত জল হালকা বলে সমুদ্রের উপরের অংশ দিয়ে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত রূপে বেশি লবণাক্ত ভারী জলের দিকে বয়ে যায়। জলের এই শূন্যতা পূরণের জন্য তখন বেশি লবণাক্ত ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃস্রোত রূপে ওই কম লবণাক্ত হালকা জলের দিকে বয়ে যায়। এভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্র জলের ঘনত্ব। সমুদ্র জলের ঘনত্ব প্রধানত উষ্ণতা, লবণতা ও বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভরশীল। সমুদ্র জলের ঘনত্ব বেশি হলে ওই জল অন্তঃপ্রবাহরূপে কম ঘনত্বযুক্ত জলের দিকে প্রবাহিত হয়, আর কম ঘনত্বযুক্ত জল পৃষ্ঠপ্রবাহরূপে বেশি ঘনত্বযুক্ত জলের দিকে প্রবাহিত হয়। উপকূলের আকৃতি। সমুদ্র স্রোতের প্রবাহপথে মহাদেশীয় উপকূল ভাগ বা দ্বীপসমূহের অবস্থানের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়। উদাহরণ: দক্ষিণে নিরক্ষীয় স্রোত ব্রাজিলিয়ান উপকূলে বাধা পেয়ে 2টি শাখায় বিভক্ত হয়ে যায়। বরফের গলন। 2 মেরু সংলগ্ন সমুদ্রে বরফ যেখানে গলে যায় সেখানে জলরাশির পরিমাণ কিছুটা বৃদ্ধি পায় এবং সমুদ্র জলের লবণতার হ্রাস পায়। উভয় কারণে ওই জলরাশি কম লবণাক্ত ও স্বল্প জলরাশি সমন্বিত অঞ্চলের দিকে ধাবিত হয়ে সমুদ্র স্রোতের সৃষ্টি করে। ঋতুভেদ। ঋতুভেদে মহাসমুদ্রের জলে উষ্ণতা ও লবণতা তারতম্য ঘটে বলে সমুদ্র স্রোতের পরিবর্তন ঘটে। উদাহরণ: ভারত মহাসাগরে প্রবাহিত সমমৌসুমী স্রোত গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমীর প্রভাবে দক্ষিণাবর্তে বা ডান দিকে বয়ে যায়। আবার শীতকালে এই স্রোতটি আবার উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ঠিক বিপরীত দিকে অর্থাৎ বামাবর্তে বয়ে যায়। এছাড়াও সামুদ্রিক শৈলশিলার উপস্থিতি, বাষ্পীভবন, বায়ুচাপের তারতম্য প্রভৃতিও সমুদ্র স্রোত সৃষ্টিতে প্রভাব বিস্তার করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।